নমস্কার, আমি আরজি। আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটা মোটামুটি চমকে দেওয়ার মতো একটা ঘটনা। আমি চমকে দেওয়ার মতো ঘটনা কেন বললাম, তার কারণটা হচ্ছে আমরা যারা শহরে মানুষ, অর্থাৎ শহরে বড় হয়েছি, তাদের কাছে কিন্তু অলৌকিক কিছু খুব সামনে থেকে ঘটা মানে সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। আর আজকের যেই ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটা ঘটেছিল আমাদের পাড়ার দেবুদার সাথে। আমি সংক্ষেপে দেবুদার একটু ব্যাপারে বলে নিই। আমাদের বাড়ির কাছে একটা বড় মাঠ আছে এবং সেখানে বাচ্চাদের ফুটবল খেলানো, ক্রিকেট প্র্যাকটিস এসব হয়। এবং দেবুদা ছোটো থেকেই ওখানে নিজেও খেলতেন এবং এখন উনি ওখানে কোচিং করে ফুটবলে, মানে ফর্মাল কোচ আর কি। তো আমরা ছোটো থেকে দেখে আসছি দেবুদাকে। দেবুদা খুব ভালোই ফুটবল খেলতেন, এখনও খেলেন। তো ঘটনাটা দেবুদার শ্বশুরবাড়ির। দেবুদার শ্বশুরবাড়ি হচ্ছে সুন্দরবনে এবং দেবুদা খুব কমই শ্বশুরবাড়ি যায় আর কি। মানে যা হয় আর কি, শহরে থেকে খুব একটা গ্রামগঞ্জে অনেকেই যেতে পছন্দ করে না। আবার অনেকে আছে এই ঘোড়ার বাতি প্রচুর, আর যদি শোনে সেটা বিশেষ করে পাড়াগা, তাহলে তো তারা এক পায়ে রাজি আর কি, মানে কতক্ষণে ঘুরতে যাবো। দেবুদা খুব একটা পছন্দ করতো না ঘুরতে ঘুরতে যাওয়া, এবং আমরাও মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, একটা সুন্দর জায়গায় তোমার শ্বশুরবাড়ি, একটা সুন্দরবনের মতো একটা ভালো পরিবেশ সেখানে। আর দেবুদা ব্যাপারটা ইগনোর করে যেত। আর দেবুদা পছন্দ করতো না আর কি অত ঘুরতে ঘুরতে যাওয়া, আর বিশেষ করে শ্বশুরবাড়ি কে গিয়ে বসে থাকবে, ওরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই ঘটনাটা 2022 সালে, মানে লকডাউন সবে উঠেছে। এবার অনেক দিন সেখানে যাওয়া হয় না, শ্বশুরবাড়ির লোকজনরা আসতে পারে না। যতই হোক শ্বশুরবাড়ি বলে কথা। তো দেবুদা ঠিক করে যে একবার ওয়াইফকে নিয়ে শ্বশুরবাড়িতে কয়েকদিনের জন্য ঘুরে আসবে। তো এখানে একটা কথা বলে রাখি, দেবুদা এই খেলাধুলা মানে পুরোপুরি স্পোর্টসম্যান যাকে বলা হয়, মানে স্পোর্টস পার্সন। যে কোনো খেলা হোক, ইনডোর গেমস, আউটডোর গেমস, একটা গেম হলেই দেবুদা সেখানেই গিয়ে সারাদিন কাটিয়ে দেয় আর কি। তো দেবুদার ওই শ্বশুরবাড়ির খুব কাছে একটা, ওই ছোট দেখবেন আমাদের এইখানেও অনেক মাঠের পাশে হয়তো আপনারা দেখে থাকবেন, ওই ত্রিপলটা নিয়ে ও নিচে সেই ক্যারাম রেখে খেলা হয়। শীতকালে এটা বেশি হয়, চারটে বাঁশের খুঁটি পুঁতে সেখানে ওই একটা ছোট ত্রিপল টাঙিয়ে তার নিচে ক্যারাম রেখে খেলা। তো দেবুদার ওই শ্বশুরবাড়ির খুব কাছে এরকম একটা ছোট ঘর মতো ওরা করেছিল, এবং দেবুদা যখনই শ্বশুরবাড়ি যেত সেখানে সময় কাটাতো বেশিরভাগ সময়। আর দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু টিফিন টিফিন করে দেবুদা ওখানে গিয়ে ক্যারাম ট্যারাম খেলতো। এবং সেখানকার জামাই বলে একটা আলাদা আদর ছিল। আপনারা দেখবেন, বিশেষ করে শহুরে জামাই যদি হয় তাহলে কিন্তু পাড়াগাঁয়ে গেলে একটা আলাদা দাম থাকে তার। এটা হয় স্বাভাবিক, বিশেষ করে কলকাতার লোক। এবং সে যদি ওরকম একটা পাড়াগাঁয়ে যায়, সেখানকার জামাই, তার আদরই আলাদা। তো এই অ্যাডভান্টেজটা দেবুদার ছিল। তো যাই হোক, দেবুদা একবার ওখানে যাবে ঠিক করলো, এবং কোনো কিছু কাজের কারণে দেবুদা মানে একসাথে যেতে পারিনি। দেবুদা ছেলেকে আর ওয়াইফকে একটা গাড়িতে তুলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিল। বলে তোমরা গিয়ে পৌঁছাও, আমি বিকেলে এখানে ট্রেন করে বেরিয়ে যাব। তো ঠিক আছে, দেবুদা একদিন কাজটা ছেড়ে বিকেলবেলা একটা এরকম ট্রেন ধরে পৌঁছলো। এবং জায়গাটা এতটাই সুন্দর ছিল, আমি দেবুদার কাছে শুনেছি এবং দেবুদার ফোনে ছবিও দেখেছিলাম। সুন্দরবনের তো প্রচুর জায়গা রয়েছে, কিছু জংলা এলাকা রয়েছে, ডোবায় ভরা অনেক জায়গা রয়েছে, আবার কিছু জায়গা রয়েছে মানে একদম মুগ্ধ পরিবেশ যাকে বলে। এবার দেবুদার শ্বশুরবাড়ি ছিল ওরকমই জায়গা, দারুণ জায়গা। তো যাই হোক, দেবুদা পৌঁছেছে, স্টেশনে নেবে, ওখানকার সেই ছোটো ছোটো টোটো যে ভ্যানগুলো রয়েছে ওই ভ্যানে করে যাচ্ছে। এবার যেতে যেতে দেখছে বেশ কিছু জায়গায় ওই আগুন ঠাগুন জ্বালানো, কাঠ ফাট রাখা। তো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, সুন্দরবনের দিকে যারা গেছেন তারা জানবেন, ওখানে মানে কোনো বাড়ির কেউ যদি মারা যায়, দাহ করার জন্য শ্মশানে যেরকম যেতে হয়, সেরকমই অনেক ফ্যামিলি রয়েছে যারা প্রিয় লোকদের তাদের নিজের ফাঁকা জমির মধ্যে দাহ করে। আর সেখানকার মানুষদের প্রচুর জমি জায়গা রয়েছে, চাষবাস হয়। তারা নিজেদের যদি কেউ মারা যায়, ওই একটা ফাঁকা জমির মধ্যে দাহ করার যেসব সরঞ্জাম দরকার সেসব রেখে ওখানেই দাহ করে। এবং তাদের কাছে ওটা একটা খুব শান্তির জিনিস যে এই বাড়ির লোককে নিজের এই জমির মধ্যে, নিজের ভিটের মধ্যেই দাহ করলাম, এটা একটা আলাদা পূর্ণতা পায় তাদের কাছে। তো এরকম অনেক কাঠ টাট দেখছে পড়ে রয়েছে। আর দেবুদা যদিও জানতো, অত কেয়ার করে। তো বাড়ি ঢোকার যে বড় রাস্তা, সে রাস্তায় ভ্যান দেবুদাকে নামিয়ে দিল, ওখান থেকে হেঁটে যেতে হয়। তো দেবুদা পিঠে একটা ব্যাগ নিয়ে, এরকম কিছু নেয়নি, পিঠে একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
তখন ওই সন্ধ্যে 7:30-8টা হবে, মানে ওই দেবুদা যেরকম বলেছিল আর কি, 7:30-8টা ওরকমই হবে। তো সেরকম আলো ঠালো কম ওখানে, অত ল্যাম্পপোস্ট আমাদের মতো এরকম রাস্তায় রাস্তায় ল্যাম্পপোস্ট খুব কমই আছে, হ্যাঁ দূরে দূরে। তো দেবুদা হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেবুদার মনে হলো দেবুদার নাম ধরে পেছন থেকে কেউ ডাকলো। এতদিন দেবুদা এসছে এরকম হয়নি, এবার যারা ডেকেছে, হ্যাঁ ডেকেছে, হয়নি বলবো না, ডেকেছে। ওই চেনা পরিচিত, যে জামাই এতদিন পর আসলে, কী ব্যাপার, কেমন আছো, সব কীরকম চলছে, এরকম সব জামাই জামাই করে ঘিরে ধরে। এবং নাম ধরে দেবুদাকে দেবুদার শ্বশুরবাড়ি পাড়ায় খুব কম লোকই ডাকে আর কি। তো ওরকম নাম ধরে ডাকায় দেবুদা একটু হকচকিয়ে যায়, কে ডাকলো। আর এদিক সেদিক ঘুরে দেখছে কেউ নেই। ঠিক আছে, তো ওই সব কাঠ ঠাট আগুন ঠাগুন জ্বলছে, ও পাশ থেকে দেবুদা হেঁটে হেঁটে যাচ্ছে। তো শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছয়, শ্বশুরবাড়ি গিয়ে যা হয় আদর যত্ন আপ্যায়ন করা হচ্ছে, দুপুরবেলার খাওয়া দাওয়ার সব সরঞ্জাম ওখানে করা হচ্ছে। জামাই আসবে আমি আগেই বললাম, এই পাড়া গায়ে শহুরে জামাইদের একটা খুব দাম। তো ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ করে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো পরদিন সকালবেলা ওই যা হয় রেস্ট, সেদিন তো আর কোথাও কিছু করার নেই, এই যা যা কাজের কথা সব দেবুদা ফোনেই আলোচনা করছে। এবার দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে দেবুদা একটু হাঁটতে বেরিয়েছে। মানে দেবুদা ওখানে গেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে হাঁটে, সবই তো ফাঁকা ফাঁকা জমি, ফাঁকা মাঠ, সামনে পুকুর, সুন্দর ডোবা, সাঁকো করা, দেখতেও ভালো লাগে। তো দেবুদা একটা সিগারেট ধরিয়ে ওই হাঁটছে। তখনও মনে হচ্ছে কেউ যেন দেবুদাকে ফলো করছে। এবং দেবুদা এর আগেও গেছে, বলছে এরকম ফিলিং কোনোদিনও আমার হয়নি। মনে হচ্ছে কেউ আমার সঙ্গে সঙ্গে আসছে এবং আমাকে যেন ডাকছে বারবার করে, একটা হালকা শব্দে আমাকে ডাকছে আমার নাম। তখনও দেবুদা অতটা কোনো রিয়েলাইজ করেনি, ভাবছে জানি না, দুপুরবেলা হয়তো এরকম হয় পাড়া গায়ে, কেন ফাঁকা জায়গা তো, দূরের কোনো শব্দ শব্দ হয়তো আসছে। তো একটা জায়গায় বসে দেবুদা সিগারেট টিকেট খেয়ে হেঁটে হেঁটে আসছে। তখন দেবুদার মনে পড়েছে দেবুদা যখন ওখানে যেত ওই সন্ধ্যেবেলার দিকে, ওখানে ওই যে ক্যারাম ঘরের কথা আমি বললাম, উপরে ত্রিপল দেওয়া ছোট্ট একটা ঘর মতো বানানো, 4-5 জন ছেলে মিলে খেলা হতো। ওই ক্যারাম ঘরটা ফাঁকা পড়ে রয়েছে এবং ওখানে ক্যারামের স্ট্যান্ড কিংবা ক্যারাম যেগুলো থাকতো চেয়ার, সেসব কিছুই নেই। তো দেবুদা ভাবছে এইখানে তো সবসময় পাড়ার ছেলেরা থাকতো, জামাইবাবু জামাইবাবু বলে ডাকতো, দেখলেই দৌড়ে আসতো আর কি, আর কবে আসলে বসো ক্যারাম খেলো। সেদিন ওখানে আপ্যায়ন করার মতো কেউই নেই এবং একদমই ফাঁকা পড়ে রয়েছে। দেবুদা অত কিছু না ভেবে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসছে। বাড়ি এসে ওয়াইফকে জিজ্ঞেস করেছে যে গেলাম ওইখানে ওই ক্যারাম ঘরটার সামনে, ওখানে প্রশান্ত ওরা সবাই থাকতো, কাউকেই দেখছি না। আর বউ বলছে আমি অত যাই না, আমি এমনি টায়ার্ড হয়ে গেছি কালকে এসে, আমি অত খোঁজ রাখিনি, তুমি ওই বাড়ির কাউকে জিজ্ঞেস করো বলে দেবো। তো কথায় কথায় দেবুদা জিজ্ঞেস করতে পারেনি, ভুলে গেছে। এবং দেবুদা সেদিন খুব মানে তাড়াহুড়োর মধ্যে গেছিলো এবং মানে দুদিনের বেশি থাকবে না এরকম একটা ব্যাপার ছিল। তো একদিন ওখানে ওই কথাবার্তা এইসব করতে করতেই কেটে যায়। এবং পরের দিন যখন দেবুদা আসবে ব্যাক করবে, ড্রেস আপ করছে, তখন দেবুদা খেয়াল করেছে যে আমি তো মানে পাড়ার দুজনের জন্য দুটো ডিও কিনেছিলাম। মানে দেখবেন আমাদের এখানে সেই যেসব ডিওগুলো রয়েছে, মানে খুব ফ্যান্সি ডিও যেগুলো ওখানে পাওয়া যায় না, ওরকম দুটো ডিও কিনেছিল। ওয়াইফ জিজ্ঞেস করেছে এই ব্যাগে ডিওগুলো কার জন্য কিনেছো? তখন বললো আরে ওই বললাম না ওই ক্যারামের ঘরে প্রশান্ত ছোটু ওরা যে থাকে, তো আমাকে গতবার যখন আমি এসেছিলাম আমাকে বলেছিল জামাইবাবু তুমি যখন আসবে আমার জন্য এরকম একটা ডিও কিনে দিও। তো আমি প্রশান্তর জন্য একটা কিনেছি আর ছোটুর জন্য একটা কিনেছি। তো ওদের তো কাউকেই দেখলাম না, তো ওই ডিওগুলো আমি কাকে দিয়ে যাবো? একটা কাজ করি বরঞ্চ তোমার বাবাকে দিয়ে যাই, ও তোমার বাবা দিয়ে দেবে। মানে ওয়াইফের বাবার কথা বলছে দেবু। তখন দেবুদার ওয়াইফ বললো হ্যাঁ এটাই সব থেকে ভালো হবে, এত দাম দিয়ে তুমি কিনে নিয়ে এসছো, আবার কবে আসা হবে কোনো ঠিক নেই, তুমি বরঞ্চ বাবাকে দিয়ে যাও, বাবা দিয়ে দেবে। তো দেবুদা গিয়ে বেরোনোর সময় ওনার শ্বশুরমশাইকে বললো যে এই দুটো ডিও আমি নিয়ে এসেছিলাম, আপনি প্রশান্ত আর ছোটুকে যদি দেখা হয় এই দুটো দিয়ে দেবেন, ওরা অনেক আগে আমাকে বলেছিল, তা আশা করে রয়েছে। এই কথা শুনে তো ওনার শ্বশুরমশাই একটু অবাক হয়ে যায়, বলে প্রশান্তকে দিয়ে দেবো? বলছে হ্যাঁ কেন? বলে আরে প্রশান্ত তো দুদিন আগেই মারা গেছে। শুনে তো মানে যতটা না চমকে গেছে তার থেকে বড় একটা মানে শক যাকে বলা হয়। দেবুদা বলছে প্রশান্ত মারা গেছে? বলে হ্যাঁ, ওর তো কি বললো একটা জ্বরের থেকে কি একটা রোগ হয়েছে, তো হসপিটালে কিছুদিন ছিল, ওখানেই মারা যায়। তো বলে আরে তুমি খেয়াল করলে না ওই আমাদের মাঠটার পেছনে যে জমিটা রয়েছে ওখানে যে দাহ করা হয়েছে কাঠটার তো এখনও পড়ে রয়েছে, বলে ওখানেই তো প্রশান্তকে দাহ করা হলো। তখন তো দেবুদা সত্যিই চমকে যায়, বলে হ্যাঁ এবার প্রশান্ত ওই আমাকে নাম ধরে এখানে ডাকতো,
আর আমি যখন কালকে ওখানে হাঁটছিলাম কিংবা পরশু যখন আমি হেঁটে আসছিলাম, ওই যে আগুন টাগুনগুলো জ্বলছিল ওর পাশ থেকে আসার সময় কিন্তু আমার গাটা প্রচণ্ড ভার হয়েছিল, এবং ওই যে আমার নাম ধরে কেউ ডেকেছিল, এটা কি তাহলে ওখান থেকেই আসছিল? এবার একবার ভেবে দেখুন বন্ধুরা, অলৌকিকতা যে কোনো সময় কিন্তু আসে না। লোকেরা বলে যে বিপদ কখনো বলে আসে না, কিন্তু বিপদ যদি আসে, বিপদের কিন্তু একটা সংকেত পাওয়া যায় যে বিপদ আসতে চলেছে, আমাদের রেডি হয়ে থাকতে হবে সেটার সাথে মোকাবিলা করার জন্য। কিন্তু অলৌকিকতা কিন্তু কখনো কোনো সিমটম দিয়ে আসে না, এবং অলৌকিকতা ঘটবে এবং তাদের জন্য আমরা রেডি হয়ে থাকবো এরকম কোনো ব্যাপারও নেই। তো দেবুদা তো ওখানে মানে অবস্থা খুবই খারাপ। তাহলে আমি এই যে শব্দটা শুনলাম, আমার নাম ধরে ডাকলো, ওটা কি তাহলে প্রশান্তরই অশরীরী কণ্ঠ? এবার তখন তো ঘাম টাম দিয়ে দেবুদার অবস্থা খারাপ। ওকে ঘরে বসিয়ে শালা টালা যারা ছিল ওই জল টল খাইয়ে, তো কী হয়েছে তখন ব্যাপারটা বললো। তাই জানো, আমি পরশুদিন যখন আসছি, আমি তো জানি না এখানে ওই কাঠ টাঠ আগুন জ্বলছে, ওখানে দাহ করা হয়েছে, আমি তো সেটা জানি না। ওইটা ক্রস করে আমি যখন আসছি, আমার খুব অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, এবং কে যেন আমায় ডাকলো। আমি পিছন ফিরেও দেখলাম, কাউকে দেখতে পেলাম না। আর কালকে যখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই ক্যারাম ঘরটার সামনে একটু হাঁটাচলা করছিলাম, তখনও দেখলাম যে ওরকমই কেউ আমায় ডাকছে এবং কেউ যেন আমায় ফলো করছে। এবার পাড়াগাঁয়ের মানুষ তারা বুঝেছে যে একটা হাওয়া বাতাস লাগার ভয় আছে, তো ওখানকারই একজন গুণিন ছিলেন, সাথে সাথে ওনাকে ডেকে আনা হলো। উনি এসে একটু ঝাড়ফুঁক করে দিয়ে গেল দেবুদাকে। তো এই যে শক্ট ব্যাপারটা দেবুদার মধ্যে এসে গেছিলো, এটা বেশ কিছুদিন দেবুদার সাথে ছিল, মানে এর প্রভাব খুব খারাপভাবে পড়েছিল দেবুদার উপর। এমনকি এই ঘটনাটা ঘটার বেশ কিছুদিন পর দেবুদা নাকি স্বপ্নতেও দেখতো যে ওই প্রশান্ত এসে দেবুদাকে বলছে যে তুমি আসলে তোমার সাথে আমার দেখা হলো না, আমি আলাদা জগতে আছি, তোমরা ভালো থেকো। এরকম নাকি অনেক সব অলৌকিক স্বপ্ন দেবুদা দেখতো। তো আস্তে আস্তে করে ব্যাপারটা সামাল দেওয়া হয়, দেবুদা তারপর একটা নর্মাল লাইফে ফিরে আসে। তো এই ঘটনাটা দেবুদা যখন বলেছিল, আমরা নিজেরাও তখন ভেবেছিলাম যে দেখুন, একটা ভালোবাসার টান সবসময় থাকে, এবং সে যে কোনো মানুষের ক্ষতি করে এমন কিন্তু নয়। সে জানান দেয় যে আমি হয়তো এই লোক থেকে অন্য লোকে চলে গিয়েও সেখান থেকে ভালোবাসার মানুষদের জন্য হয়তো তাকাই, তাদেরকে চোখে চোখে রাখি। এবং এই ব্যাপারটা খুবই দুঃখের ব্যাপার, যে মানুষ চলে যায় তার সাথে কথা বলা, তাকে নিয়ে আসা, এটা খুবই অলৌকিক একটা ধারণার মধ্যে পড়ে। তো যাই হোক, ঘটনাটি আপনারা শুনলেন, আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।